এখন কেন বিএনপি এই কথা বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, নিষিদ্ধই থাকবে? এখন নির্বাহী আদেশে দল নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত আপনার সরকার বহাল রাখার পক্ষে কেন? যে এটা এর আগে কখনো দেখি নাই। আপনাদের দলের একাধিক নেতাই কিন্তু তখন বলেছিলেন কোন দল থাকবে বা থাকবে না সেটা ভোটের মাধ্যমে জনগণই রায় দিবে। ডক্টর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জামায়াত শিবির বা সাথে এনসিপির যে মাঠের আন্দোলন, সেখানে আসলে অংশগ্রহণ করে নাই বিএনপি। আপনার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পক্ষে থাকলেও নির্বাহী আদেশে রাজনৈতিক নিষিদ্ধের পক্ষে আপনারা বলেন নাই কখনোই। এখন আপনাদের দলের মহাসচিব বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে, অন্য সব দলই রাজনীতির সুযোগ পাবে। মহাসচিব যে কথা বলেছেন এই কথার সাথে আমি একমত, আর এর বেশি কিছু আমি বলবো না। স্বাধীনতা দিবসের আমরা একেবারে খুব কাছাকাছি সময়, এই সরকারের সময় এসে আমাদের প্রশ্ন হচ্ছে মানে বিএনপি কি মুক্তিযুদ্ধের ইতিহাস আবার তাদের মতো করেই লিখতে চায় কিনা, যেখানে বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করা হয়, অস্বীকার করা হয়। এবং আপনাকে আমি একটু মনেও করিয়ে দিতে চাই, বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য এই ইউনিভার্সিটিতে যে ছেলেমেয়েরা বন্দী হয়েছিল তারা এখনো বন্দিই আছে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কি বিএনপি ওই ভূমিকাটাই নিতে চায় যে না ঠিক আছে, জিয়াউর রহমান ছাড়া আর বাকি কারো কোনো ভূমিকা নাই, বঙ্গবন্ধুর ভূমিকা নাই, ৭ই মার্চের কোনো ভূমিকা নাই, ওই জায়গায় যেতে চায় কিনা? আমরা প্রকৃত ইতিহাসটাকে তুলে ধরতে চাই। এই সরকারের কাছে কি ৭ই মার্চের চেয়ে ২৩শে মার্চ অর্থাৎ পাকিস্তান দিবস অর্থাৎ ৭ই মার্চের ঘোষণা বা ৭ই মার্চের সময়টা থেকে ২৩শে মার্চ পাকিস্তান দিবস বেশি গুরুত্বপূর্ণ বা বেশি মর্যাদাপূর্ণ? মানে কেন করলাম ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য যারা কারাগারে ছিল তারা এখনো কারাগারে আছে, ২৩শে মার্চ যারা পাকিস্তান দিবসে আইসা একে গালাগালি তার গালাগালি খুব ব্যাপকভাবে খুব সুন্দর বললো, তাদের কিছু হয় নাই, তারা ভালোই আছে। আমার কোনো অসুবিধা নাই, আমি পাকিস্তান দিবস খুব জোরে সোরে পালিত হোক, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু ঘটনা হইতেছে সরকারের কাছে ৭ই মার্চের চেয়ে ২৩শে মার্চ গুরুত্বপূর্ণ বেশি কিনা, মানে পাকিস্তান দিবস বেশি গুরুত্বপূর্ণ কিনা? আচ্ছা, আমি বলি সরকারের কাছে মানে একটা ইতিহাসের একটা জায়গা আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাপোর্ট নিয়ে ৭ই মার্চের ভাষণ আপনাকে একটা প্রভাব বিস্তার করেছে কিনা? ৭ই মার্চের ভাষণ তো ছিল সবিরোধী, হইলো সবিরোধী, অনেক কিছুই সবিরোধী। আপনার আমার বক্তব্য সবিরোধী, মানুষ মাত্র সবিরোধী। আমার কথা না শুনলে আপনি বলবেন না। জি বলেন। ৭ই মার্চের ভাষণে কারো বক্তব্য ছিল আপনি স্বাধীনতার ঘোষণা দেন, শেখ সাহেবরা দেবেন না। উনি বললেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সংগ্রাম আর যুদ্ধ কিন্তু এক কথা ৭ই মার্চের ভাষণে। এই জন্য ৭ই মার্চের ভাষণ নিয়ে ইতিহাস বিচার করবে, এই ভাষণে পুঙ্খানুপুঙ্খে বিচার বিশ্লেষণ করলে, সেটা আমাদের মাথা ব্যথা নাই। ২৩শে মার্চ নিয়ে মাথা ব্যথা নাই, সেটা পাকিস্তানের। বঙ্গবন্ধু তো ৭১-এ যুদ্ধও করলো না, ২৫শে মার্চে তাকে আবার এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হইলো বা তিনি ধরা দিলেন। তাহলে একটা স্বাধীন দেশ ১৯৭২ সালের ১০ই জানুয়ারি উনার হাতে তুলে দেওয়া না, তার এটা তো আর একটা ইতিহাস। মানে প্রথমত তার সংগ্রামের ইতিহাসটাকে তো আমরা অস্বীকার করি না। আচ্ছা, মৌলানা ভাসানীর সংগ্রামের ইতিহাস বা অস্বীকার করছি না। একে ফজলুল হক, তারপরে ওই যে শরদ্দি, তাদের তো ভূমিকা ছিল। ৬৯-এর গণ আন্দোলন, আসাদের হত্যা, সেটা তো ছিল একদিনে তো আর মানে জুলাই আসে নাই। এই ২৭শে মার্চ স্বাধীনতা দিবস না হয়ে ২৬শে মার্চ কেন? মেজর জিয়া ২৭ তারিখ স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। আমি প্রশ্নটি যেটি করতে চাই সেটি হচ্ছে যে আমরা তারপরে তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা কেমন জানি পুরো স্বাধীনতার বিষয়টি নানা রকম ভাবে একটু আন্ডারমাইন হতে দেখেছি, যেহেতু আওয়ামী লীগ সরকার সেটি করেছে। যেদিন ৭ই মার্চের ভাষণের পরে সেই আলোচনাটা চলতে থাকে, একটা সমঝোতার আলোচনা। ২৪শে মার্চে রাতের বেলা, দিনের বেলা, বিকেল বেলা যখন ইন্টারকন্টিনেন্টালতে বেরিয়ে আসেন, শেখ সাহেবকে প্রশ্ন করলো সাংবাদিকরা যে আলোচনা কতদূর, আলোচনা কি ফলপ্রসূ হবে? উনি তা উত্তর দিলেন যে ফলপ্রসূ হবে না, তবে কি আমি এমনি আলোচনা করছি, আমরা কি এমনি আলোচনা করছি? যাই হোক, সেটা আপনি বলতেই পারেন। কিন্তু এর পরপরই মানে ইহা কাউকে না বলে ইহা খান চলে গেল পাকিস্তানে, ভুট্টো কয়েকদিন আগেই গেল, এবং ১ লক্ষ নতুন করে পাক বাহিনী এবং মানে গোলা বারুদ ট্যাঙ্ক চট্টগ্রামের বিমানবন্দর নিয়ে এসে হাজির হলো। ২৫শে মার্চের সন্ধ্যার পর থেকেই এটা ছড়িয়ে পড়লো যে আজকে ক্র্যাকডাউন করবে যে কোনো মুহূর্তে। তো সেই ক্র্যাকডাউন তারা করে,
মানে শেখ সাহেবকে অনেকেই যে বলছে আপনি এখান থেকে বেরিয়ে আসেন, আত্মগোপন করেন। তো আমি ডিটেল ইতিহাস বলতে চাই না, তবে এটুকু বলতে চাই যে পাক বাহিনী শেখ সাহেব বাসার থেকে যান নাই, তাকে সেখান থেকে পাক আচ্ছা, বাহিনী আমরা তুলে নিয়ে যায়। আমরা ওই ইতিহাসটা নিয়ে আরেকদিন আলোচনা। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি যেহেতু কালের সাক্ষী, আমরা কিন্তু এরকম জেনারেশনকে আর খুব বেশি দিন পাবো না। আমি হয়তো আর 10 বছর ম্যাক্সিমাম। আমি যেই জিনিসটা আপনার মুখে একটু শুনতে চাই সেটা হলো যে জেনারেল জিয়াউর রহমান উনি যখন মেজর ছিলেন, চট্টগ্রাম থেকে যে ঘোষণাটা দেন, ওইটা কি উনি বঙ্গবন্ধুর নামে ঘোষণাটা দিয়েছিলেন? প্রথম উনি ঘোষণা দিলেন, হ্যাঁ, সেটা- বঙ্গবন্ধুর নামে অন বিহাফ অফ। সেটা না না, প্রথম ঘটনাটা শোনেন। প্রথম ঘটনাটা হলো 25 তারিখে, মানে 12টা রাত্রি 12টার পরে 25 তারিখ শেষ হলো, 26 তারিখ শুরু হলো। উনি মানে তখন গোটা জাতি পাক বাহিনী মানে ঝাঁপিয়ে পড়েছে। শেখ সাহেব পাকিস্তানিদের কাছে ধরা দিয়ে উনি চলে গেলেন পাকিস্তানে। এখানে আর সবাই পালিয়ে চলে গেল ভারতে। এবং MNA MPA যারা ছিল তৎকালীন সেই 70-এর নির্বাচনে, এবং আরো অন্যান্য যারা যারা নেতৃস্থানীয় ছিল, সব পালিয়ে গেল। মৌলানা ভাসানী নির্বাচন বয়কট করলেন যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে নির্বাচন করলে সেটা পাকিস্তানের সরকার করতে হবে, তাহলে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন আসে না। তাহলে হু ওয়ান্টেড টু বি দি মানে লিডার অফ পাকিস্তান? তো এই সব ব্যাপারগুলো ছিল। যখন এইভাবে নেতৃত্ব শূন্য, তখন সারা দেশে বিক্ষোভ, চারিদিকে বিদ্রোহ, চারিদিকে মানে স্বাধীনতার আগুন জ্বলতেছে ভিতরে দাউ দাউ করে। এই যে মেজাজ তখনকার শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের, ছাত্র যুবকের মধ্যে, তখন হঠাৎ করে কালুঘাটে বেতারকন্দ থেকে প্রথমে ইংলিশে আই মেজর জিয়া আই রিভোল্ট, এবং তাই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ করে। এটা কয় তারিখ? এটা কয় তারিখ? এটা 25 এবং 26 তারিখে ঠিক মানে সন্ধিক্ষণে। 26 তারিখ শুরু হয়ে গেছে, 25 তারিখ শেষ হয়েছে। এই সময় মেজর জিয়া এই ঘটনাটা দিলেন। ওই সময় তিনি অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন নাই? বলেন নাই। ওকে, বলেন নাই। আচ্ছা, পরবর্তী সময় মানে তিনি কি বলেছেন সেটা আপনারা সবাই জানে। আমার বক্তব্য হলো জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণা দেননি, স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথেই আবার নতুন করে প্রাণ জেগে উঠলো, নতুন করে চারিদিকে তখন যুদ্ধং দেহি, বিদ্রোহ, বিপ্লব চারিদিকে। এইটা একটা জনযুদ্ধের রূপ নিল, একটা জনযুদ্ধের, সমস্ত জনতার যুদ্ধ। হ্যাঁ, সেই জনযুদ্ধের রূপ নিল। জিয়াউর রহমান সাহেব তিনি মানে যুদ্ধে নেমে পড়লেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উনি আর কোনো ভাষণ কি দেন নাই? মানে আর কোনো ভাষণ দেন নাই? মানে দ্যাট ইজ দি মানে একমাত্র ভাষণ জিয়াউর রহমান, যেটা 25শে মার্চ এবং 26শে মার্চের, মানে 25 মার্চ পার হওয়ার পরে 26 মার্চ যখন আসছে তখন ওইটাই ছিল গুরুত্বপূর্ণ ভাষণ। না, মানলাম। তিনি আর কোনো ভাষণ কি দিছিলেন কিনা? আর কোনো ভাষণ দিছিলেন কিনা? আরেকটা ভাষণের কথা শোনা যায়, কিন্তু জনগণ যেটা শুনেছে, আমরা শুনছি। আপনি শুনেন নাই? না, আমি শুনি। ওকে, ফাইন। আমরা তাহলে 25শে মার্চ এবং 26শে মার্চের সন্ধিক্ষণে জিয়াউর রহমান একটি ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলেন নাই, তিনি আসলে আই রিভল্ট বলে এই ঘোষণা দিয়েছিলেন। এটা হচ্ছে আপনার বক্তব্য, নিজে কানে শোনা, নিজের কানে শোনা। কিন্তু পরে আর তিনি কোনো ভাষণ দিয়েছেন? পরে আর তিনি কোনো ভাষণ দিয়েছেন কিনা সেটি। তখন আমার বয়স 23 বছর। 23 বছর, ওকে। আমরা তো যাক, এই একটা ঘটনা। পরবর্তী সময় তিনি আর একটা ভাষণ দিয়েছেন, যেটা মানে সবাই বলে যেমন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এটা আমি আমার কানে শুনিনি। তো যাক, এইটা ছিল তখন যুদ্ধ ছড়ায় পড়েছে। তখন এই ভাষণের থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ আরম্ভ হয়ে গেছে এবং জনযুদ্ধের রূপ নিয়েছে। ওকে, তো মানে আমার মনে হয় যে আপনার শোনা বা আপনার কথা আপনি বলেছেন, দর্শকও শুনেছেন সবাই। আমি ইতিহাসের খাতিরে জাস্ট এই জায়গায় একটা প্রশ্ন খালি করে রাখি যে এই উই রিভোল্ট কথাটা কি উনি রেডিওতে বলেছিলেন? এটা কি প্রথম, নাকি কর্নেল অলি আহমেদ একটা দাবি করেন যে মানে উনি? আমি মেজর জিয়া বলছি। হ্যাঁ, মেজর জিয়া বলছে প্রথমে। আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই ইংলিশের পর উনি একথা বলছেন, আমি মেজর জিয়া বলছি। ওকে, একই কথা। ঠিক আছে। আমার মনে হয় যে দলিল বা দস্তাবেজে অন্য মুক্তিযোদ্ধারা বা আরো অনেকে নানা রকম দাবি করে থাকেন। এটা অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলছেন যে তিনি নিজের কানে শুনছেন। তো এটা নিশ্চয়ই এটা আরো আছে। আওয়ামী লীগের যে ইতিহাস বিকৃতির কথা, জিয়া রহমানকে
তারা স্বাধীনতার তার সম্পূর্ণ ভূমিকাকে অস্বীকার করে আরো অনেক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সেটা সত্যকে কখনো ছাই চাপাতে মানে ঢেকে রাখা যায় না। আমার মনে হয় সেটা আমি প্রথমেই বলেছি। এই যে প্রথম ভাষণটা মেজর জিয়াউর রহমানের যে প্রথম ভাষণটা, সেইটা কি রেডিওর কোনো আর্কাইভে সংরক্ষিত আছে? ডেট এবং লগ ইন দিয়ে যেটা মানে মানে যেটাকে হচ্ছে ডেটাতে যেটা পাওয়া যায়, সেটা কি আছে এরকম? অনেক কিছুকেই ড্যামেজ করা হয়েছে, অনেক কিছুকে বিভ্রান্তির মধ্যে আনা হয়েছে, তবে এই আর্কাইভ আমরা খুঁজে দেখছি যে সেটা নিশ্চয়ই মানে পাওয়া যাবে। মানে আপনারা প্রথমে যখন ক্ষমতা এসেছিলেন ৭৮ সালে, তখন বা ৭৭ মানে তখন কি এটা খুঁজে দেখা হয় নাই? তখন তো এইসব বিতর্ক ওঠে নাই। জিয়াউর রহমান সাহেব তার জীবদ্দশায় এই দাবিটি যে তিনি প্রথম ঘোষক ছিলেন, প্রথম প্রেসিডেন্ট ছিলেন, এটি আমি শুনি নাই, আমি কোথাও লেখাও দেখি নাই। কিন্তু এবং জিয়াউর রহমান সাহেব যে প্রথম ভাষণটি আপনি নিজের কানে শুনেছেন, সেটি আর্কাইভেও কোথাও আছে, আমি এরকমও জানি না। আরেকটি ভাষণের কথা শুনি যেটি আর্কাইভের পক্ষ থেকে বিভিন্ন সময় বাজানো হয়, তো সেই ব্যাপারে নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন নতুন ইতিহাসের জায়গা থেকে এটি করা হচ্ছে কিনা। আমরা কোনো ইতিহাসকেই চাপা দিতে চাই না। আমরা ইতিহাস যেটা আগের ইতিহাসটা সেটাই ইতিহাস। এই ইতিহাসটা যদি আর্কাইভে না থাকার কোনো কারণ ছিল না, কারণ নাই। যদি এটাকে ড্যামেজ করা হয়ে থাকে সেটাও আমরা খুঁজে বের করবো। আমার কাছে কেন মনে হয় অ্যাডভোকেট রায়চৌধুরী, আমরা যারা আপনাদের পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু আপনাদের আচরণগুলিতে একটু কেমন জানি সন্দেহ সংশয় দেরি হয়। আমি নতুন উদাহরণ দেই। ঠিক সরকার পরিবর্তন হওয়ার পর আমরা জনাব তারেক রহমানের কথা বলতে পারি। জনাব তারেক রহমানকে ইন অ্যাবসেন্সিয়া প্রতিটি মামলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে। জনাব তারেক রহমান ইন অ্যাবসেন্সিয়া প্রতিটি মামলায় জামিন পেয়েছেন, খালাস পেয়েছেন, সবগুলি জিনিস তার কোয়াশ হয়েছে ইন অ্যাবসেন্সিয়া, কিন্তু একই কোর্ট। তো আমরা সরকারের পরিবর্তনেই শুধু ডিসিশনের পরিবর্তন হতে দেখি। তো সেই জন্য আমরা যেগুলি পলিটিক্যালি যেগুলি গুরুত্বপূর্ণ জিনিস, আমি 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 চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কথা বললাম, আমি শাহরিয়ার কবিরের কথা বললাম, আমি দীপুচন্দ্র দাসকে যারা পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছে তাদের কথা বললাম, আমি যদি এই মাজারে যারা মাজার না মানে একটা লোকের কবর থেকে নামিয়ে যাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের কথা বলি, এই বুদ্ধিজীবী শাহরিয়ার কবিরদের কথা বলি, সাংবাদিকদের কথা বলি, এটা তো পলিটিক্যাল ডিসিশন। আপনারা এটা আদালতের কথা বললে তো হবে না। আমি বলি এটা পলিটিক্যাল ডিসিশন, এটাতে আপনি বলছেন অস্বীকার করি না, কিন্তু আগের এক এক সরকারের আমলে কোন প্রেক্ষাপটে তারা এই পলিটিক্যাল নিয়েছিল। আপনাকে একটা কথা বলি, আমাদের একজন চিফ জাস্টিস ABM খায়রুল হককে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, তাকে আদালতে রাখা হয়েছে, উনি এখনো আদালতে আছে। আমি এখন আইনমন্ত্রীকে বা অ্যাটর্নি জেনারেলকে, সেই সাবেক আইনমন্ত্রী, সাবেক অ্যাটর্নি জেনারেল বা আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল যাকেই পাই তাকে প্রশ্ন করি যে তাকে কেন গ্রেফতার করা হয়েছে। তো উনি বলে যে উনি যে এত বড় অন্যায় করে এই রায়টাকে ম্যানিপুলেট করলো। আমি বলি দেওয়া হয়েছে তো হত্যা মামলা, যাত্রাবাড়িতে কোথায় যেন একটা হত্যা মামলা, রায় উনি কিভাবে ম্যানিপুলেট করছে এইটা আলোচনায় নিয়ে আসেন। এখন এইটা তো মানে বাংলাদেশের আইন কেমনে চলতেছে এইটা তো কিছু জিনিসে বোঝা যাবে অ্যাডভোকেট রায়চৌধুরী। না শোন আমি আপনাকে বলি, জি আমাদের সরকার তো মাত্র আজকে হলো মার্চ মানে এক মাস ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, এক মাস। আমরা এক মাসে অনেক কাজ আমরা করে যাচ্ছি, কিন্তু অসাধ্য। এখন এক মাসের পরে আমাদের এক এক করে তো আসবে। আইনমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিক আছে, আমি শুধু এইটুকু বলতে চাই যে ফ্যাসিবাদী আমল আপনি এটা বলেন না কেন, এসকে সেনারে কিভাবে অপমান করে জোর করে তাকে আপনি এ প্রশ্ন করেন না কেন যে একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে আপনার কিভাবে পারবেন, আপনার কিভাবে পারছেন? আপনার দেশের সমস্ত বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছিলেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা তো মোটামুটি মেরামত করা একটা দেশ পেয়েছেন, 17 মাসে অনেক কিছু ঠিক করেছেন। মেরামত কিছু না, মেরামত শোনেন, আমরা তো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত এদেশের নির্বাচনের মাঝ দিয়ে উই obtain vast majority seats in the parliament, that is মানে more than 2000 মানে seat। এখানে প্রত্যেকটা সদস্য আমরা নির্বাচিত হয়েছে গণতান্ত্রিক ভাবে। আমাদের উপরে যে দায়িত্ব হিসেবে পড়েছে, তখন আমরা কি দেখলাম যে বাংলাদেশের সমস্ত ব্যাংক, বীমা, আর্থিক মানে প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত সব লুটপাট করে না, সেটা তো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এটা অনেকটাই ঠিক করে নিয়ে আসছিলেন। আপনারা তাকে খুবই অসম্মানজনকভাবে বিদায় দিয়েছেন গত রাতে। আমরা জেনারেল মাসুদ উদ্দিন
লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন, যিনি 111-এর অন্যতম কুশীলব বলা হয় যে জনাব তারেক রহমানকে নিপীড়ন নির্যাতনের জন্য তিনি অনেকটা দায়ী, তাকে আমরা গ্রেপ্তার হতে দেখলাম। আবারও ইতিহাসের কথা বলি, আমরা ইতিহাসে এটাকে কিভাবে দেখব, যে মানে একটা প্রতিশোধ স্পৃহা হিসাবে নাকি কি হিসাবে, আমরা এটা কি হিসাবে দেখবো? আসলে সরকারের একটা পিক এন্ড চুজ আছে। জনাব তারেক রহমান নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে অথবা এই যে ডিবির ডিআইজি অথবা ঢাকার কমিশনারকে উনি বলছেন যে ওকে গ্রেফতার করেন। আপনার এরকম মনে হয় না? এটা আপনার ধারণা প্রসূত, এটা ধারণা সম্পূর্ণ মিথ্যা। কারণ কথা হলো যে তারেক রহমান সাহেব এইসব নিয়ে চিন্তার মধ্যে নাই। আচ্ছা, এসবের কোনো গুরুত্ব আমরা দিই না। তারেক রহমানের সরকার, তারেক রহমান এটা নিয়ে চিন্তাও করেন না, গুরুত্ব সেন না। তারেক রহমান প্রথম থেকে আমাদের কমিটমেন্ট গুলো আমরা বাস্তবায়ন করতে ব্যর্থ। এখানে আইন প্রয়োগকারী সংস্থা যদি অধিকতর ভালো মানুষ সেজে সরকারের মানে আস্থাভাজন হতে চায়, সরকারকে খুশি না, করতে সেটা সরকার সেটা মানে গ্রহণ করবে না। তারেক রহমান সরকার সেটা গ্রহণ করবে না। না, সরকারকে এগুলিতে সরকার খুশি হয়। কিন্তু জুলাই আন্দোলনের পর আমরা দেখছি যে শিল্প, সংস্কৃতি, ক্রীড়া সব ক্ষেত্রে একটা ট্যাগিং করা হয়েছে, উবুক ফেসিবাদের দোসর। তো ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে আমরা একাধিক খেলোয়াড়কে এই ট্যাগিং করতে দেখছি। দেশে আসতে পারতেছে না সাকিব আল হাসান, আজকে তার জন্মদিন, মানে এবং কি তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সেটার জন্য আবার ক্রেডিট নিচ্ছেন। এই জন্য আমরা একে দেশে আসতে দিই নাই। নাটক সিনেমা করার ক্ষেত্রে শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন বা শেখ হাসিনার সামনে গান গাইছেন, সেই জন্য সে বাদ। আবার শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন, তিনি আবার ঠিক আছেন। মানে এক অদ্ভুত মানে অবস্থা এটার মধ্যে ছিল। আগের আমলেও তো অনেক প্রতিভাবান শিল্পী, আমরা ডিসক্রিমিনেট করব না, আমরা কোনো ডিসক্রিমিনেট করব না। আমরা মানে একেবারেই যার যেটা প্রাপ্য সেটা আমরা দিতে চাই। ওকে, একজন দর্শক প্রশ্ন করেছেন, ওনার নাম আমিনুর ইসলাম। উনি প্রশ্ন করছেন আবুল সরকারের জামিন হবে কিনা। আমি আগেই বলেছি যে এটা তো কোর্টের ব্যাপার। জি, কোর্ট উন্মুক্ত স্বাধীন। ওকে, যদি জামিন হওয়ার মতো ম্যাটেরিয়ালস থাকে, মানে ল উইল টেক ইট অন কোর্ট, কোর্ট ডেফিনেটলি উইল গ্র্যান্ট বেল, এটা কোনো সমস্যা নেই। আর এখন যদি আমি কোর্টে থাকতাম তাহলে রেকর্ডটা দেখে আমি বলতে পারতাম যে জামিন হবে, তাহলে আমি মানে তার কাছ থেকে মানে মিনিমাম ফি নিয়ে আমি করে দিতাম।